আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত তালিকা। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন না হলে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে বলছে বিএনপি। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশা। এবং বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সব পক্ষকে সংযত আচরণের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শিগগিরই সরকারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলমান সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠক করতে মঙ্গলবার রাতে বঙ্গভবনে যান তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে রাত ১২টায় বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও অধ্যাপক আসিফ নজরুল। সে সময় জানানো হয়, তাদের পক্ষ থেকে 10 থেকে 15 জনের নাম প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার হিসেবে আলোচনা চলছে। সরকারি সম্পদ, মন্দির ও সংখ্যালঘু ছাত্র সম্প্রদায়কে রক্ষার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ। বলেন, লুটপাট হামলা চালিয়ে অর্জনকে নষ্ট করার চেষ্টা চলছে। সম্মিলিতভাবে তা প্রতিরোধের আহ্বান জানান তিনি। আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। বঙ্গভবনের বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাব পেলে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হবেন। ভারতের একটি টেলিভিশন এনডিটিভিতে সাক্ষাৎকারে একথা জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কেননা তাহলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। ডক্টর ইউনূস আরও বলেন,
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করছে দুর্বৃত্তরা। যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে এখন তাদের বাড়ি ফেরা উচিত বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়ে বিএনপি বলেছে তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ছাত্রদের প্রস্তাব করা নিয়ে বলেছেন, বিএনপির কাছে নাম চাইলে তারা নাম দেবে, তবে ছাত্রদের উপরও তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। এখন অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এভাবেই বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেন। একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন, তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন ছাত্ররা। এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। তখনই আমাদেরকে ডাকবেন, আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি, তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল জানিয়েছেন, কোনো ধরনের অরাজকতা যেন না হয় তা নিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। এবং জনগণকে তিনি আরাক থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। গুলশান কার্যালয়ের সামনে মিছিল নিয়ে এসে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সব পক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। अजीत डोभाल ने भी बांग्लादेश की स्थिति को लेकर নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তারা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রসঙ্গে তিনি বলেছেন, পরিস্থিতি এখনো এমন হয়নি যে তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে। ইতোমধ্যে ৮,০০০ শিক্ষার্থী ভারতে ফিরে গেছেন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন জয়শঙ্কর। बांग्लादेश में बिगड़े हालात के बाद भारत के लिए सबसे बड़ी चिंता वहां रहने वाले अल्पसंख्यक हिंदू और भारतीय छात्रों की सुरक्षा है। বাংলাদেশের পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের তাগিদ এবং সব সহিংসতার পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। We have seen the announcement that Prime Minister
Hasina resigned from her position and departed Bangladesh. We are monitoring the situation carefully. The United States stands with the people of Bangladesh. We urge all parties to refrain from further violence. Too many lives have been lost over the course of the past several weeks, and we urge calm and restraint in the days ahead. শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত সরকারের পথে ক্ষমতা হস্তান্তরে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্যারিস অলিম্পিকের খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ। গত 24 ঘন্টায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। শুধু অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত হয়। দের এল বালায় ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 10 জনেরও বেশি। এছাড়াও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের মায়েদাউন শহরে একটি ভবনে অভিযান চালিয়ে 5 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে একঝাঁক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইয়াহিয়া সিনওয়ারকে তাদের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে ঘোষণা করেছে হামাস। এবারে নিটলটাটা কৃষি সংবাদ। নরসিংদীর চাষিদের অর্থনৈতিক চিত্র পাল্টে দেয়া ফলের নাম লটকন। কম খরচে বেশি লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকনের চাষ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে লটকন। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কম হয়েছে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। এই বছর জেলায় 2000 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে শিবপুর উপজেলায়। সুস্বাদু লটকন ঔষধি গুণ সম্পন্ন হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। লটকনের বাজার খুব ভালো, আমরা ভালো দাম পাচ্ছি। দেশের চাহিদা মিটায় আমরা দেশের বাইরে বিভিন্ন দেশে, ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে আমরা এই লটকন বিক্রি হচ্ছে। এক কানির মধ্যে খরচ হয় 20,000 টাকা, ফলন নেওয়ার পরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করা যায়। আকারে বড়, রং সুন্দর ও সুস্বাদু হওয়ায় এই অঞ্চলের লটকনের চাহিদা বেশি। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে দেশের বাইরে। বিদেশ থেকে আসলাম, আসলে লটকলের ব্যবসা করতেছি। লটকল অনেক টাকা আইতেছে, চলতে পারতেছি, খাইতে পারতেছি, অনেক সুখে আছি। মানে এটা মিষ্টি, আবার দেখতে অনেক কালারফুল, মানে খুব সুন্দর। এজন্য লটকলের চাহিদা খুব বেশি। ভালো মাল দেশের বাইরে যায়, গেছে বাড়ছে, এবার অনেক বেশি যাচ্ছে দেশের বাইরে। ঢাকা পাঠায়, বরিশাল পাঠায়, কুমিল্লা পাঠায়, সিলেট পাঠায়। এই বছর জেলায় 315 কোটি টাকার লটকন বিক্রির আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। যে নরসিংদীর লটকন, এটি আসলে খুব জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু লটকন, যার জন্য আমাদের এটি সারা দেশে ব্যাপক চাহিদা রয়েছে। যার জন্য আমাদের নরসিংদী ছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই লটকনটা চলে যায়। এবং আমরা হিসাব করে দেখেছি যে আমাদের এই লটকনের এই যে বাজার দেশে এবং বিদেশে মিলে প্রায় 315 কোটি টাকার একটি বাজার মূল্য রয়েছে। লটকন চাষ আরও বৃদ্ধি করতে কৃষকদের লটকন উৎপাদনে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ব্রিজ না থাকায় সীমাহীন দুর্ভোগে বাগেরহাটের মোরেলগঞ্জের হাজারো মানুষ। বাঁশের সাঁকো বানিয়ে নদী পারাপার করছে শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজ নির্মাণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। মাহফুজুর রহমান মাহফুজের তথ্য ও এম পলাশ শরীফের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের 2 মাস পেরিয়ে গেলেও এখনও দগদগে ক্ষতচিহ্ন বিস্তীর্ণ জনপদে। পানগুছি নদীর মোহনায় খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পোল ভেঙে পড়ায় দুর্ভোগে জনগণ। বাঁশের সাঁকো আর ডিঙ্গি নৌকায় নদী পারাপার করছেন
5টি গ্রামের হাজারো মানুষ। অতি দ্রুত একটা পোল সংস্কার করা হয়, তাহলে স্থানীয়রা যাতায়াত করতে পারবে। খুবই সমস্যা হইতেছে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে ফিরতে। শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসতে ব্যাপক সমস্যা হয়। চার দেওয়া আছে, এর স্থলে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা পারাপার হতে পারবে এবং আমাদের শ্রেণী কার্যক্রম আমরা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থীরা। অনেক কষ্ট হয়, আমাদের ছোট ভাই বোনেরা আসতে ভয় করে এবং আমাদের গ্রামের যে মানুষরা আছে তাদের অনেক সমস্যা হয়। আমাদের এই পুলটা যদি ব্রিজে পরিণত হয় তাহলে আমাদের অনেক সুবিধা হতো। দুর্ঘটনা এড়াতে টেকসই ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।